তো আজকে হচ্ছে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা সম্পর্কে যা যা পড়ার আছে এখান থেকে সবগুলো পড়ে নেব। তো ফার্স্টে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটার কী কী টাইপ আছে আমরা প্যাথোলজিতে পড়ে এসেছি। মেইনলি দুটা ভাগে ভাগ করা যায়, একটা স্মল সেল কার্সিনোমা, একটা হচ্ছে নন স্মল সেল কার্সিনোমা। তো স্মল সেল কার্সিনোমা তো একটা আছে, একটা নন স্মল সেলের মধ্যে দেখা যাচ্ছে স্কোয়ামাস, অ্যাডিনো কার্সিনোমা, তারপর লার্জ সেল কার্সিনোমা, এগুলো সব হচ্ছে নন স্মল সেলের আওতার মধ্যে পড়বে। তো আমি যদি পার্সেন্টেজ হিসাব করে দেখি যে অ্যাডিনো কার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা এই দুটো তুলনামূলকভাবে বেশি হয়। আর মোস্ট ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা, এটা মোস্ট ডেঞ্জারাস কার্সিনোমা। আর এখানে দেখি পেরিফেরাল এবং সেন্ট্রাল ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এই জিনিসটার সিগনিফিকেন্স কী। এখন একটা বিষয় আমি যে ক্লিয়ারলি বলে রাখি যে পেরিফেরাল কার্সিনোমা যেটা আর সেন্ট্রাল কার্সিনোমা যেটা, দুটার মধ্যে পার্থক্য এখানেই যে পেরিফেরাল কার্সিনোমা যেটা সেটা কি হয়, সেটা আউটার লাং ফিল্ডে ধরা যায়, ক্লোজার টু দ্য প্লুরা, প্লুরার দিকে ডেভেলপ করে, আউটার লাং ফিল্ডে ব্রঙ্কাই থেকে বেশ দূরে থাকে। বাট সেন্ট্রাল লেসন যেগুলো আছে সেগুলো দেখা যায় যে একদম ব্রঙ্কাইয়ের কাছাকাছি থাকে, অ্যান্ড লার্জ এয়ারওয়ে, তারপর হচ্ছে ভেসেল, এগুলাকে অবস্ট্রাক্ট করতে পারে। ইউজুয়ালি লোকেটেড ইন দ্য মেইন ব্রঙ্কাই আর লোবার ব্রঙ্কাই। তো তখন দেখা যায় যে ইট অবস্ট্রাক্টস লার্জ এয়ারওয়ে, ইট মে ইরোড দ্য ভেসেল, ইনফেকশন মে ডেভেলপ। তো দেখা যায় যে রিকারেন্ট নিউমোনিয়া, ফিভার, এই সমস্ত সিমটমস দেখো আর্লি সিমটমসগুলো প্রডিউস হয়, এবং এটা কিন্তু ডায়াগনোস আর্লি হয়। তাহলে দেখা যায় যে কোনো কার্সিনোমা, মানে যে কোনো ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি এটা পেরিফেরালি হয় তাহলে এটার সিমটমটা হচ্ছে প্রডিউস দেরিতে হচ্ছে, বা উইদাউট সিমটম এটা প্রডিউস হচ্ছে, কারণ ব্রঙ্কাই থেকে এটা অনেক দূরে অবস্থান করছে। বাট সেন্ট্রাল যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা আর্লি সিমটম প্রডিউস করছে, এবং ডায়াগনোসটাও তা আর্লি হচ্ছে। এটা হচ্ছে মেইন ব্যাপারটা এখানে। আর স্কোয়ামাসেল কার্সিনোমা যেটার কথা বলেছে, এই স্কোয়ামাসেল কার্সিনোমা কিন্তু পেরিফেরালিও হতে পারে, সেন্ট্রালিও হতে পারে। বাট স্কোয়ামাসেল কার্সিনোমা মোস্ট কমনলি যেটা হয় সেটা সেন্ট্রালি হয়। তারপর আরেকটা সেন্ট্রাল কার্সিনোমা যদি স্মল সেল কার্সিনোমা, এটাও কিন্তু সেন্ট্রালি হতে পারে। আচ্ছা, তো এই যে পেরিফেরাল কার্সিনোমা, এটা দেখা যায় যে ডায়াগনোসটা আর্লি করা যাচ্ছে না। তো তখন দেখা যায় কি এটা আলটিমেটলি এটা এটা একেবারে অ্যাডভান্স স্টেজে গিয়ে তখন আমরা ডায়াগনোস করতে পারি। তো এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, তাই না? তো আমরা সরাসরি চলে যাই যে কমন যে সমস্ত ক্লিনিক্যাল ফিচার্সগুলো আছে এই ব্রঙ্কিয়াল কার্সিনোমার কী কী ক্লিনিক্যাল ফিচার আছে সেগুলোতে। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমার সবার আগে আমি বলবো যে স্মোকিং হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর অফ দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা। অ্যান্ড এটা হচ্ছে মানে মোর দ্যান 90% কেসেসে দেখা যায় যে পেশেন্টটা স্মোকার ছিল। এবং টোবাকো স্মোক যেটা হয়, যে এখানে কিন্তু টোবাকো স্মোকে হলো কার্সিনোজেন টাইপের যে সাবস্টেন্স থাকে। তো তখন দেখা যায় যে এটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়ামকে ড্যামেজ করে, তারপর মিউটেশন শুরু করে দেয়। হ্যাঁ, মিউটেশন করার ফলে এখানে আলটিমেটলি দেখো ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তারপর অ্যাটমসফিয়ারিক পলিউশন, মেইনলি এই যে যারা আরবান পিপল আছে ওদের ক্ষেত্রে দেখা এই আরবান দেখা যায় যে পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইসব জিনিস হচ্ছে লাং ক্যান্সারের হচ্ছে রিস্কটা অনেক বাড়িয়ে দিচ্ছে। তো আরেকটা হচ্ছে অকুপেশনাল হিস্ট্রি, সেটা হচ্ছে দেখা যায় যে অ্যাসবেস্টস যারা, তারপর সিলিকা, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে ওয়েল এস্টাবলিশ অকুপেশনাল কার্সিনোজেন্স। হ্যাঁ, তো অ্যাসবেস্টস হচ্ছে গিয়ে দেখা যায় যে মেসোথেলিয়ামা এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এগুলার দেখা যায় যে রিস্কটা বাড়াচ্ছে। আর এই যে সিলিকা, তারপর বেরিলিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলা সবাই কি করতে জানো, এরা সবাই দেখা যাচ্ছে যে আলটিমেটলি জেনেটিক মিউটেশন করছে ব্রঙ্কিয়াল এপিথেলিয়ামে। তখন দেখা যাচ্ছে যে আলটিমেটলি ওখান থেকে টিউমার হয়ে কার্সিনোমা ডেভেলপ করছে। তো এটা দেখা যায় যে সিমটমসটা দেখা যায় মেনলি হচ্ছে দেখা যায় ইউজুয়ালি ডিজিজ অফ দ্য ওল্ড এজ, যেহেতু এটা ক্যান্সার ইনসিডেন্স হচ্ছে এইজের সাথে সাথে বাড়তে থাকে, কারণ এটা হচ্ছে কিউমুলেটিভ জেনেটিক ড্যামেজ আর এক্সপোজারের উপর ডিপেন্ড করে। তো এটা অবশ্যই বাচ্চাদের হবে না। ক্রনিক কফ থাকবে, এটা কেন হয় বলো তো? এটা হচ্ছে দেখো যে ব্রঙ্কাই একটা ইরিটেশন ডেভেলপ করে, যেহেতু ওখানে একটা গ্রোথ আছে, টিউমার গ্রোথ ইনটু দ্য এয়ারওয়ে। তো
তো হেমোপটাইসিস এখানে দেখা যায় অবশ্যই যে হেমোপটাইসিসটা একটা কমন ফিচার থাকবে, কারণ দেখা যায় যে যেহেতু এটা কার্সিনোমা আশেপাশের ভেসেলকে ইরোড করবে, ওখান থেকে ব্লিডিং করে ওখান থেকে হেমোপটাইসিস ডেভেলপ করার একটা চান্সেস আছে। তারপরে আমরা সরাসরি চলে আসি যে এখানে ওয়েট লস হবে, লো গ্রেড ফিভার হবে। এগুলো তো একদম যে কোনো ক্যান্সারেরই সিস্টেমিক যেই ম্যানিফেস্টেশন এরকম। দেখো যে ক্যান্সার হলে তো শরীরের এমনি ক্যাটাবলিজম এভাবেই বেড়ে যায়, তারপর দেখা যায় যে ক্যাকেকশিয়া ডেভেলপ করে, অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে। তারপর লো গ্রেড ফিভার এটা আসলে টিউমার নেক্রোসিস থেকে ডেভেলপ করতে পারে। দেখা যায় যে রিকারেন্ট ইনফেকশন হবে, তখন হচ্ছে একটা লো গ্রেড ফিভার থাকবে। তারপর আমরা দেখি চেস্ট পেইন যেটা, সেটা হচ্ছে এটা ডেভেলপ করতে পারে যেহেতু টিউমারটা ইনভেড করছে আশেপাশের স্ট্রাকচারগুলোতে। আর ম্যালেজ যেটা, সেটা তো একদম আসলে এটা তো দেখা যায় যে সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ ম্যালিগনেন্সি। শর্টনেস অফ দ্য ব্রেথ যেহেতু এয়ারওয়েটাকে অবস্ট্রাক্ট করছে। হর্সনেস অফ দ্য ভয়েস দেখা যায় যদি দেখা যায় যে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে যদি ইনভেশন করে ফেলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তখন হর্সনেস অফ দ্য ভয়েস এরকমভাবে প্রেজেন্ট করতে পারে। তারপর আমরা আসি যে ফিচার্স অফ দ্য ডিস্টাল স্প্রেড অর প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমা যখন অ্যাডভান্সড হয়ে যায় তখন হচ্ছে দেখা যাচ্ছে সে মেটাস্টাসিস করে, এবং সে কোথায় কোথায় মেটাস্টাসিস করতে পারে, ব্রেইন, তারপর দেখা যাচ্ছে লিভার, এরপর হলো বোন, এসব জায়গায় দেখা যাচ্ছে যে সে মেটাস্টাসিস করতে পারে। তো অ্যাসিমটোমেটিকই হয়, যেমন পেরিফেরাল টিউমার যেগুলো আছে, আমি বলেছি যে ব্রঙ্কিয়াল টিউমার যদি পেরিফেরালি হয় তখন সেটা মোস্ট অফ দ্য কেসেসে অ্যাসিমটোমেটিক হয়, এবং এটা ডায়াগনোসিসটাও লেট হয়। অ্যাডভান্স স্টেজ না যাওয়া পর্যন্ত ডায়াগনোসিস অনেক লেট হয়ে যায় আর কি। তো অ্যাসিমটোমেটিক টিউমার সেটা হচ্ছে মোস্ট কমনলি পেরিফেরাল টিউমারের কথাই বলেছে। তা আমরা সাইনে চলে আসি, কী সাইন এখানে আমরা দেখতে পারবো। তো সাইনের মধ্যে আমরা দেখবো যে পেশেন্টটা ক্যাকেকশিক থাকবে, এটা আগে বলেছে যে ক্যাটাবলিজম বেড়ে যায় ম্যালিগনেন্ট ডিজিজের পেশেন্টের। ক্লাবিং ডেভেলপ করবে। ক্লাবিংয়ের কথাটা হচ্ছে ক্রনিক লাং ডিজিজের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে। আসলে এই ক্লাবিং নিয়ে যে মেকানিজম, এটা কিন্তু এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করে। অনেক সময় বলে যে এই যে আমরা যে আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি যে দেখা যায় যে মানে আগের যে লেকচারগুলো আছে ভিডিও সিরিজে, দেখা যায় যে আমরা ক্লাবিং সম্পর্কে অনেক ধরনের থিওরি, হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে এয়ারওয়ে এয়ারওয়ে যেহেতু অবস্ট্রাকশন হয়ে গেছে, হাইপোক্সিয়া থেকে ক্লাবিং হতে পারে। আবার দেখা যায় যে কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, সেখান থেকে ক্লাবিং হতে পারে। তো মেইনলি আমাদের মনে রাখতে হবে যে ক্লাবিংটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে হয়ে থাকে। আবার যেহেতু এটা কার্সিনোমা, দেখা যায় যে এটা লিম্ফ নোডে মেটাস্টাসিস হয়, তখন সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড মেটাস্টাসিস স্প্রেড টু সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। তারপর হচ্ছে প্লিউরাল ইফিউশনের সাইন থাকতে পারে, সেটা দেখা যেতে পারে যে টিউমার প্লিউরাকে ইনভলভ করতে পারে। তারপর একটা লোবকে দেখা যেতে পারে যে লোবার ব্রঙ্কাসকে যদি টিউমার হচ্ছে ইনভলভ করে ফেলে বা ওটাকে অবস্ট্রাক্ট করে ফেলে, তখন দেখা যায় যে একটা লোবার কোলাপস হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, ওই জায়গায় তো এয়ার ঢুকতে পারছে না অবস্ট্রাকশনের কারণে, তো ওই জায়গায় লোবটা কোলাপস হয়ে যেতে পারে। তারপর দেখা যায় যে আনরিজলভ নিউমোনিয়া। তো অবস্ট্রাকশন লিড টু পোর ড্রেনেজ অ্যান্ড ইনফেকশন, তখন দেখা যায় যে এখান থেকে নিউমোনিয়াটা সারছে না। আর সাইন্স অফ সুপারিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন দেখা যেতে পারে যে মিডিয়াস্টেরাল ম্যাস যেটা ডেভেলপ করে, মিডিয়াস্টেরাল ম্যাস সেটা কি হয়, দেখা যায় যে সেন্ট্রাল টিউমার যেটা মিডিয়াস্টেরাল ম্যাস, তো ওটা কি হবে, ওটা হচ্ছে সুপারিভেনাল ক্যাভাকে কম্প্রেস করতে পারবে। তো তখন দেখা যায় ফেশিয়াল সোয়েলিং, ডিস্টেন্ডেড দেখা যায় নেক ভেন, এরকম আর কি। তো এই যে লাংয়ের টিউমার, এটা যদি কোনোভাবে সুপারিয়র ভেনা ক্যাভাকে অবস্ট্রাকশন করে ফেলে, তো আমরা তো জানি লাংয়ের ইমপ্রেশনে সুপারিয়র ভেনা ক্যাভা থাকতে পারে, তখন হচ্ছে দেখা যায় যে সুপারিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন হয়ে যায়। তারপর হর্নার সিনড্রোম যেটা, এটা আসলে এপিক্যাল টিউমার, প্যানকোস টিউমার এট দ্য লাং অ্যাপেক্স। এটা হচ্ছে দেখা যায় যে সিম্প্যাথেটিক চেনকে ইনভেড করে, তখন মায়োসিস অ্যানহাইড্রোসিস এগুলো ডেভেলপ করে, এটা হচ্ছে হর্নার সিনড্রোম। আর ডাইরেক্ট মিডিয়াস্টেনিয়াল আর ডিস্ট্যান্ট মেটাস্টাসিসের ফিচার থাকতে পারে, আর ফিচার অফ দ্য প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থাকতে পারে।
তো এই যে দেখা যায় যে মেটাস্টাসিসের ফিচার থাকতে পারে, প্যারানিউপ্লাস্টিকের ফিচার থাকতে পারে। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম তো আমরা পড়েছি যে দেখা যায় যে টিউমার হলো কিছু একটোপিক হরমোন সিক্রেট করে। তো সেরকম যদি হয় যে দেখো যে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন, এটা স্মল সেল কার্সিনোমার জন্য অনেক দেখা যায় যে কমন। কুশিং সিনড্রোমটা হচ্ছে অ্যাডেনোকর্টিকো হরমোন এখান থেকে হচ্ছে গিয়ে সিক্রেশন হচ্ছে। আবার হাইপার ক্যালসিমিয়া, সেটা দেখা যাচ্ছে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা থেকে সিক্রেট হচ্ছে। আমরা জানি স্কোয়ামাস সেল কার্সিনোমা থেকে প্যারাথর হরমোন প্রোডাকশনের একটা চান্সেস থাকে। তারপর কার্সিনয়েড টিউমারের কারণে দেখা যায় ফ্লাশিং, ডায়রিয়া এগুলা। আর নিউরোলজিক্যাল সাইনের মধ্যে আমাদের মায়াস্থেনিয়া, তারপর ডার্মাটোমাইটোসিস, এই আর কি। তো এগুলো হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম দেখা যেতে পারে। আর ইনভেস্টিগেশন যেটা, সেটা চেস্ট এক্সরেতে আমরা দেখবো যে একটা লেশন পাবো, সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যানে হচ্ছে টিউমার সাইজ, মিডিয়াস্টেনাল ইনভলভমেন্ট সব কিছু আমরা ভালো মতো বুঝতে পারবো। তারপর প্লিউরাল যে ইনভেশন, লিম্ফ নোডের স্ট্যাটাস। তারপর দেখা যায় যে আমরা হচ্ছে ব্রঙ্কোস্কোপি করতে পারি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারি সেন্ট্রাল টিউমার, এবং এটার মাধ্যমে আমরা বায়োপসি করতে পারি। দেখা যায় বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করতে পারি ব্রঙ্কোস্কোপিক, মানে আমরা ভিজুয়ালাইজ করে ইজিলি ওখান থেকে বায়োপসি করে আনতে পারি, যার কারণে আমরা টিউমারের টাইপটা কনফার্ম করতে পারবো বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করার মাধ্যমে, যে স্মল সেল নাকি নন স্মল সেল, কী ধরনের টিউমার এটা। তারপর যে সুপ্রাক্যাভিকুলার লিম্ফ নোড থেকেও বায়োপসি করতে পারবো। একটা হচ্ছে আমরা যদি লিম্ফ নোডটা যদি পালপেবল হয় তাহলে আমরা হচ্ছে পেপেনেসি করবো। আর আদারওয়াইজ আমি যদি বায়োপসি করি, এটা হচ্ছে মোস্ট প্রেফারেবল লিম্ফ নোড বায়োপসিটা। আর প্লিউরাল ফ্লুইড যেটা, সেটা হেমোরেজিক আসতে পারে। দেখা যায় যে ম্যালিগনেন্ট ইফিউশন হচ্ছে অফেন হেমোরেজিক অ্যান্ড এক্সুডেটিভ। তো ফুল ব্লাড কাউন্ট যদি করি, সেখানে আমরা অ্যানিমিয়া পাবো, যেহেতু এখানে হেমোরেজ হয়েছে। আর ইএসআরটা রেইজ হয় হচ্ছে ম্যালিগনেন্সি আর ইনফ্লামেটরি কন্ডিশনে, তাহলে ইএসআর এখানে আমরা রেইজ দেখতে পারবো। তো এই যে সার্জারিতে, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি সার্জারিতে যদি একটু আসি, যে সার্জারিতে আমরা দেখবো যে ইন স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 ডিজিজ, তো যখন হচ্ছে দেখা যাচ্ছে যে সার্জারিটা হচ্ছে বেস্ট চান্স ফর কিউর, যখন টিউমারটা লোকালাইজ আছে এবং পেশেন্টটা হচ্ছে ফিট আছে, তখন আমরা যে লোবেক্টমি বা নিউমোনেক্টমি করতে পারি। তো রেডিওথেরাপি আমরা হচ্ছে যখন দেখি যে এটা ইনঅপারেটেবল, তখন আমরা এটা করতে পারি, রেডিওথেরাপি দিতে পারি। তো যেটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে বা নন স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে, তো তখন দেখা যেতে পারে আমরা রেডিওথেরাপি দিই। বা কেমোথেরাপি যখন দেবো, তখন হচ্ছে স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা কেমোথেরাপি মেনলি ইউজ করে থাকি। এটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা ইজ অ্যাগ্রেসিভ বা কেমো সেন্সিটিভ, এটা হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট। এটা হচ্ছে আমরা যদি কমন রেজিমেন্ট দেখি, যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে সিসপ্লাটিন আর ইটোপোসাইড, এগুলো তো হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এগুলো ইন্টারভেনাসলি দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট লাইন। আর একটা হচ্ছে সিভিডি রেজিমেন্ট, এটা হচ্ছে ইন্টারভেনাসলি যে সাইক্লোফসফামাইড, ভিনসিস্ট্রিন আর হচ্ছে ডক্সোরুবিসিন, এই কয়েকটা যদি আমি ইন্টারভেনাসলি দেই, তো ওটাও হতে পারে, এটা সিভিডি রেজিমেন্ট হিসেবে। আর মেকানিজম হচ্ছে এই ড্রাগগুলো হচ্ছে টার্গেট র্যাপিডলি ডিভাইডিং টিউমার সেল। তো এগুলা এইসব ড্রাগ র্যাপিডলি ডিভাইডিং টিউমার সেলকে টার্গেট করে ওখানে ওটাকে হচ্ছে সাপ্রেস করার ট্রাই করে। তো আমি রেডিওথেরাপি এবং কেমোথেরাপি আমরা কম্বাইন্ডলি দিতে পারি। তো এটার কারণে হচ্ছে দেখা যায় যে সার্ভাইভাল হচ্ছে 3 months থেকে দেখা যায় যে ওভার আ ইয়ার পর্যন্ত সে সার্ভাইভ করতে পারে। আর তারপর আমরা দেখি যে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি ফলোইং সার্জারি, এটা হচ্ছে সার্জারির পরে যদি আমি কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেই সেটা। তো রেডিওথেরাপির কী কী কাজ দেখা যাচ্ছে যে ইন্ডিকেশন কী কী আছে রেডিওথেরাপির ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে। তো দেখা যায় যে যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, তখন আমরা রেডিওথেরাপি দিতে পারি, কারণ স্কোয়ামাস সেল কার্সিনোমাটা হচ্ছে মডারেটলি রেডিও সেন্সিটিভ। অ্যান্ড রেডিওথেরাপি ক্যান কন্ট্রোল লোকাল ডিজিজ অ্যান্ড সিমটমস। যদি ইনঅপারেবল
অ্যান্ড বর্ডারলাইন অপারেবল কেসেসের ক্ষেত্রে দেখা যায় যে রেডিওথেরাপি হচ্ছে কন্ট্রোল করতে পারে। সুপারিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন একটা ইমার্জেন্সি ইন্ডিকেশন, দেখা যায় যে টিউমার যদি কম্প্রেস করে ফেলে সুপারিয়র ভেনা কাভাকে, তখন ফেশিয়াল সোয়েলিং, ডিসঅ্যাপনিয়া, ভেনাস ডিসেশন দেখা যায়। তো রেডিওথেরাপি হচ্ছে র্যাপিডলি রিলিফ করে টিউমারটাকে শ্রিঙ্ক করার মাধ্যমে। আর রিকারেন্ট হেমোপটাইসিস এটা হচ্ছে ডিউ টু টিউমার ব্লিডিং। তো প্যালিয়েটিভ রেডিওথেরাপি যেটা এটা হেল্প করে রিডিউস টিউমার বাল্ক অ্যান্ড ব্লিডিংয়ের মাধ্যমে। সো তখন হচ্ছে আমি কিন্তু ইজিলি রেডিওথেরাপি করে টিউমারের বাল্কটাকে কমিয়ে আমি হেমোপ্টাইসিসটা কন্ট্রোলে আনতে পারি। চেস্ট পেইন যেটা ওটাও সেম, যে বোন মেটাস্টাসিস হলে তখন বা স্কেলেটাল মেটাস্টাসিস হলে দেখা যায় যে পেইন হতে পারে, তারপর বা প্লিউরাল ইনভেশন যদি হয় তখনও সিভিয়ার পেন হতে পারে। তখন যে লোকাল রেডিওথেরাপি আমরা করে এটাকে টিউমারটাকে একটু শ্রিঙ্ক করে দেখা যায় যে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করি। বা ব্রঙ্কিয়াল যদি অবস্ট্রাকশনও হয়ে যায় তখন দেখা যায় যে রেডিওথেরাপি হচ্ছে এয়ারওয়েকে রিকনালাইজ করার চেষ্টা করে, তখন হচ্ছে নিউমোনিয়া প্রিভেন্ট করতে পারে। এরভাবে আর কি ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন বা যে কোনো ধরনের কমপ্লিকেশনস থাকলে আমরা রেডিওথেরাপি দিয়ে ওটাকে আমরা প্যালিয়েটিভ সার্জারি মানে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি, যাতে একটু টিউমারটা একটু শ্রিঙ্ক হয় এবং ওই যেই প্রবলেমটা ওটা সাময়িকভাবে একটু কমে যায়। তো এটা যেটা পড়ছিলাম যে কেমোথেরাপি সেন্সিটিভ কোনটা, সেটা হচ্ছে গিয়ে স্মল সেল কার্সিনোমা, আর রেডিওথেরাপি সেন্সিটিভ কোনটা সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমরা হর্নার সিনড্রোম সম্পর্কে পড়েছি, সেটা হলো হর্নার সিনড্রোম সম্পর্কে পড়েছি। এখানে দেখবো যে কিছু সাইন আছে, যেটা হলো এখানে পার্শিয়াল টোসিস ডেভেলপ করতে পারে, drooping of upper eyelid due to paralysis of the superior tarsal muscle। তো superior tarsal muscle যখন হচ্ছে দেখা যায় প্যারালাইসিস হয় তখন আমাদের আইলিডটা হচ্ছে অর্ধেক ওপেন হয় এরকম। আর এখানে হচ্ছে এনথোথ্যালামাস, এটা হচ্ছে সাঙ্কেন হয়ে যায়, মানে ভেতরের দিকে ঢুকে গেছে এরকম মনে হতে পারে সিম্প্যাথেটিক টোন লস হওয়ার কারণে। আর মায়োসিস ডেভেলপ করে পিপলটা কনস্ট্রিক্টেড হয়ে যায়। আর দেখা যায় যে অ্যানহাইড্রোসিস ডেভেলপ করতে পারে, অথবা হচ্ছে হাইপোহাইড্রোসিস ডেভেলপ করতে পারে। তো এখানে হচ্ছে গিয়ে হাইপোহাইড্রোসিসটা হচ্ছে গিয়ে রিডিউসড সোয়েটিং, আর অ্যানহাইড্রোসিসটা হচ্ছে একেবারে সোয়েটিংটা অ্যাবসেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে সিম্প্যাথেটিক ফাইবার ডিসরাপশনের কারণে, সোয়েট গ্ল্যান্ডের সিম্প্যাথেটিক ফাইবার ডিসট্রাকশনের কারণে দেখা যায় যে সোয়েট গ্ল্যান্ড থেকে এখানে হচ্ছে সোয়েটিং হচ্ছে না। তো তখন হচ্ছে হর্নার সিনড্রোমে এই ধরনের দেখা যায় যে এই ধরনের ব্যাপারগুলো আসতে পারে। তো এখান থেকে আমরা হর্নার সিনড্রোমের জাস্ট একটা ছবি এনেছি যে এখানে মেনলি কি হয়। তো এখানে মেনলি যেটা হয় যে প্রবলেমস উইথ সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই টু দ্য ওয়ান সাইড অফ দ্য ফেস, তখন এই যেখানে মায়োসিস ডেভেলপ করে বা পিপলটা কনস্ট্রিক্টেড হয়ে যায়। তারপরে দেখা পিপল কনস্ট্রিক্টেড, আবার টোসিস, যে এটা হচ্ছে টোসিস, যে আইলিডটা একদম চোখের মানে ঝুলে পড়ছে মনে হয় অনেকটা দেখে, আবার কোনো সোয়েটিং হয় না। তো এই হচ্ছে এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেখাচ্ছে ফেস ওয়ান সাইড অফ দ্য ফেসের। তো হর্নার সিমটম তো আমরা জানি যে ইনভলভমেন্ট অফ দ্য সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এটাতে ইনভলভ করার কারণে মেনলি এই হর্নার সিমটমটা দেখা যায়। আর আমি যদি বলি প্যানক্রোস টিউমারটা কি, প্যানক্রিয়াস টিউমারটা হচ্ছে আমি জাস্ট দেখবো যে এটা অ্যাপিক্যাল ব্রঙ্কিয়াল টিউমার ইনভলভিং দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, causes pain in the inner aspect of the arm and shoulder। আচ্ছা একটু ভেঙে ভেঙে পড়ি। ফার্স্টে দেখেছি প্যানক্রিয়াস টিউমারটা মেনলি লাঙে হবে এবং লাঙের অ্যাপেক্সে এটা লোকেটেড থাকে। তো এটা হচ্ছে লাঙের অ্যাপেক্সে লোকেটেড থেকে দেখা যায় যে ব্রাকিয়াল প্লেক্সাসটাকে ইনভেড করে ফেলে, যেটা হচ্ছে স্পেশালি যে CH-T1, হ্যাঁ। তো তখন হচ্ছে দেখা যায় যে সিভিয়ার শোল্ডার পেইন, যেটা হচ্ছে রেডিয়েটিং টু দ্য আর্ম। এরপর দেখা যায় যে ওয়েস্টিং অফ দ্য হ্যান্ড মাসেল বা হচ্ছে হর্নার সিনড্রোম এগুলা ডেভেলপ করে। তাহলে এই যে দেখা যায় যে প্যানক্রিয়াস টিউমারের কনসিকুয়েন্স হিসেবে হচ্ছে আমাদের হর্নার সিনড্রোম এটা ডেভেলপ করতে পারে। তো মেনলি প্যানক্রিয়াস টিউমার সম্পর্কে বলতে গেলে ফার্স্টে যেটা বুঝতে হবে আমাদের যে এটা একটা এপিক্যাল ব্রঙ্কিয়াল টিউমার, মানে এটা হচ্ছে লাঙের
অ্যাপেক্সে, লোকেটেড অ্যাট দ্য লাংয়ের অ্যাপেক্স। তো তখন ওখান থেকে হচ্ছে সে ব্রাকিয়াল প্লেক্সাসকে ইনভলভ করে পেইনের একটা কন্ডিশন তৈরি করে, আর্ম এবং শোল্ডারে তখন হচ্ছে পেইন হয়। এটা হচ্ছে মোটামুটি মনে রাখতে হবে। আর আমাদের যদি দেখি যে এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা কি? এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন বলতে বোঝাইছে যে এটা একটা হচ্ছে দেখা যাচ্ছে এন্ডোক্রাইন সিনড্রোম কিছু আছে, নিউরোলজিক্যাল সিনড্রোম কিছু আছে, আর কিছু আদার সিনড্রোম আছে নন মেটাস্ট্যাটিক যেগুলো, সেগুলোর মধ্যে আর কিছু আছে মেটাস্ট্যাটিক ম্যানিফেস্টেশন। তো এন্ডোক্রাইনের মধ্যে আমরা আসি, এটা হচ্ছে গিয়ে ফার্স্টে যদি আমরা দেখি যে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, এটাকে আমরা বলে থাকি SIADH, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। তো এর কারণে দেখা যায় যে হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করতে পারে। তো এটা হলো গিয়ে দেখা যায় যে স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে অনেক কমন। তো স্মল সেল কার্সিনোমা যেটা, সেটা হলো এই যে টিউমারটা, এই টিউমার বা স্মল সেল কার্সিনোমা টিউমারটা দেখা যায় যে এডিএইচ সিক্রেশন করে। অ্যান্ড এই এডিএইচটা দেখা যায় কি করে, অনেক বেশি পরিমাণে, যেহেতু অ্যান্টিডায়াবেটিক হরমোন, সেটা হচ্ছে ওয়াটার রিটেনশন করবে। এই ওয়াটার রিটেনশন করলে দেখা যায় যে আমাদের যে শরীরে ওয়াটারের পরিমাণ বেড়ে যায়, তখন ডাইলিউশনাল হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করে। দেখা যায় যে এত বেশি ওয়াটার, তখন হচ্ছে সেই তুলনায় সোডিয়ামটা কমে যায়, তখন আমরা বলতে পারি যে হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করবে, ডাইলিউশনাল হাইপোনাইট্রিমিয়া। তারপরে দেখবো যে একটোপিক একটোপিক ACTH সিক্রেশন, এখানে আমরা দেখবো যে স্মল সেল কার্সিনোমাটা মেন এটা সিক্রেট করে। এবং এই যে দেখা যায় যে কুশিং সিনড্রোম ডেভেলপ করবে, যে মুন ফেস, তারপর হাইপারগ্লাইসেমিয়া, তারপর হচ্ছে আরটা কি, আরটা হচ্ছে হাইপার টেনশন, এগুলা ডেভেলপ করতে পারে। তো আমরা হচ্ছে এগুলা পড়ছি যে এক্সট্রা পালমোনারি কী কী ম্যানিফেস্টেশন আছে ফর দি ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখানে এন্ডোক্রাইন আছে, তারপরে নিউরোলজিক্যাল আছে। এন্ডোক্রাইনের মধ্যে আমরা পড়েছি যে এডিএইচ সিক্রেশন করছে টিউমারটা, আর একটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট করছে। এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন কী করছে, আলটিমেটলি কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। এবং কুশিং সিনড্রোমটার মধ্যে সিমটমের মধ্যে আমরা দেখবো যে মুন ফেস, হাইপারগ্লাইসেমিয়া, হাইপার টেনশন, এগুলো আসছে। তাহলে একটা গেল অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, একটা গেল এডিএইচ। এবার হাইপার ক্যালসিমিয়াতে আসি। তো এটাও সেম, যে দেখা যায় যে প্যারাথাইরো হরমোন প্রোডাকশন করছে। তো তখন হচ্ছে বোনের দেখো বোন রিজর্পশন হচ্ছে এবং হাই ক্যালসিয়াম দেখা যাচ্ছে আর কি, হাইপার ক্যালসিমিয়া ডিউ টু প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। তারপর আমরা কার্সিনোয়েড সিনড্রোমে যাই। এটা হচ্ছে দেখা যায় যে ব্রঙ্কিয়াল কার্সিনোয়েড টিউমার দেখা যায় যে সেরাটোনিন সিক্রেট করে, তখন হচ্ছে কি ফ্লাশিং হয়, ডায়রিয়া হয়, উইজিং হয়। এটাও হচ্ছে কাইন্ড অফ তোমার কার্সিনোয়েড সিনড্রোমের মধ্যে পড়ে। গাইনেকোমাস্টি যেটা, সেটা হচ্ছে একটোপিক ইস্ট্রোজেন সিক্রেশনের কারণে। তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেক্স হরমোন মেটাবলিজম অথবা সেক্স হরমোন মেটাবলিজম হয়ে যায় ক্যান্সারের ক্ষেত্রে, তখন গাইনেকোমাস্টিয়া ডেভেলপ করতে পারে। তো এখান থেকে মেইনলি তিনটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই অ্যান্টিডায়োটিক হরমোনটা সিক্রেশন করার ব্যাপারটা, আর একটা হচ্ছে একটোপিক তোমার অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনটা সিক্রেশন করার ব্যাপারটা, আর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করার ব্যাপারটা। তাহলে কি কি সিক্রেট করছে? অ্যান্টিডায়োটিক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, আর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, এগুলা সিক্রেট করছে একটা টিউমার। তো এই কারণে এই ধরনের ম্যানিফেস্টেশনস হচ্ছে। তো এই গেল যে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনের কারণে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেশনের কারণে আমাদের কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। আর অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশনের কারণে দেখা যাচ্ছে হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করছে। এটা হচ্ছে ডাইলিউশনাল হাইপোনাইট্রিমিয়া।
তারপর আমি নিউরোলজিক্যাল কিছু কজে আসি। দেখা যায় যে আমাদের ইমিউন মেডিয়েটেড কিছু ড্যামেজ হয় পেরিফেরাল নার্ভসের, সেটা হচ্ছে পলি নিউরোপ্যাথি। এটা আসলে প্যারানিওপ্লাস্টিক। তো মায়োপ্যাথি ডেভেলপ করে, দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ড ডিসফাংশন হয়ে যায়, তো তখন অ্যান্টিবডি মেডিয়েটেড ড্যামেজের কারণে। তারপর সেরেব্রাল ডিজেনারেশন হয়, দেখা যায় যে এটাও অটো ইমিউন। মায়াস্থেনিয়া, এটা হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে, মাসেল উইকনেস ডেভেলপ করে আর কি। তারপরে দেখবো যে ডিজিটাল ক্লাবিংয়ের কথা আমরা পড়েছি। তারপর ক্লাবিং আসলে একটা বালবুলাস এনলার্জমেন্ট আমরা তো জানি, এবং এটা কমনলি দেখা যায় যে ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটা কমন ফিচার পাস হচ্ছে বিশেষ করে নন স্পন্সেল কার্সিনোমা, স্পেশালি স্কোয়ামাস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বেশ ভালো দেখা যায়। তারপর হাইপারট্রপিক পালমোনারি অস্টিও আর্থোপ্যাথি, এটা হচ্ছে দেখা যায় যে এখানে ক্লাবিং থাকে। এখানে আসলে দেখা যায় যে তিনটা জিনিস থাকে, ক্লাবিং থাকে এবং অস্টিও আর্থোপ্যাথি, দেখা যায় যে লং বোনসের সমস্যা থাকে প্লাস জয়েন্টের সমস্যা থাকে। আর্থোপ্যাথি যেহেতু বলেছে জয়েন্ট, আর অস্টিও লং বোনস মানে বোনস থেকে আসবে, লং বোনস আর জয়েন্টে হচ্ছে প্রবলেমস থাকবে। পেরিঅস্টাইটিস আর কি ডেভেলপ করে, মানে এই তোমার জয়েন্ট প্লাস হচ্ছে জয়েন্টে, তারপর হচ্ছে বোনসের কভারিং, এখানে ইনফ্ল্যামেশন হয়ে পেরিঅস্টাইটিস ডেভেলপ করবে। তারপর এটা আসলে মেনলি যে টিউমার যে সমস্ত সাইটোকাইন রিলিজ করে সেটার কারণে হয়। নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে, দেখা যায় যে এটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়ে যায় অনেক সময় কিডনিতে, যখন দেখা যায় যে গ্লোমেরুলোপ্যাথি ডেভেলপ করে নেফ্রোটিক সিনড্রোমের দিকে চলে যায়। তারপর পলিমায়োসাইটিস, তারপর ডার্মাটোমায়োসাইটিস, এগুলা হচ্ছে এটাও সেম অটো ইমিউন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। টিউমার অ্যান্টিজেনের মাধ্যমে এটা ট্রিগার হচ্ছে। টিউমার সিক্রেশন দেখা যাচ্ছে যে টিউমার সিক্রেশন যদি ইন্টারলিউকিন সিক্রেশন করে টিউমার, তখন দেখা যাচ্ছে যে এক্সেস ইউসিনোফিল আসে, তখন হচ্ছে ইউসিনোফিলিয়া ডেভেলপ করতে পারে। তো এই আর কি কয়েকটা জিনিস মনে রাখতে পারলে হবে আমাদের, যে কী কী আছে এন্ড্রোক্রাইন, নিউরোলজিক্যাল আর আদারের মধ্যে। মেটাস্টেসিসের মধ্যে যদি আমি দেখি যে মিডিয়াস্টিনামে আসবো, মিডিয়াস্টিনামে ইনভলভমেন্ট হবে এবং মেটাস্টেসিস টু আদার সাইড, এই দুটো জায়গায় হতে পারে। তো মিডিয়াস্টিনাম ইনভলভমেন্ট হলে কী কী হয়? তো যদি ইসোফেগাসে ইনভলভমেন্ট হয় তাহলে আমাদের ডিসফাজি ডেভেলপ করবে। তো পেরিকার্ডিয়াম যদি দেখা যায় যে ইনভলভ হয়, তখন অ্যারিথমিয়া বা পেরিকার্ডিয়াল ইফিউশন এগুলো হতে পারে। তারপর ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনভলভমেন্ট হয়, তখন দেখা যায় যে ভোকাল কল প্যারালাইসিস হয় এবং ভয়েস অল্টারেশন হয়। তাহলে যদি মিডিয়াস্টিনামে মেটাস্টেসিস হয়ে যায়, তখন মিডিয়াস্টিনামের স্ট্রাকচারগুলোতে এফেক্ট করবে। তো মিডিয়াস্টিনামের স্ট্রাকচার আমাদের কী কী আছে? ইসোফেগাস, পেরিকার্ডিয়াম বা তারপর হার্ট আর কি, হার্টের চারপাশে কভারিং পেরিকার্ডিয়াম, আর রিকারেন্ট ন্যারেঞ্জিয়াল, তো রিকারেন্ট ন্যারেঞ্জিয়াল নার্ভকে ইনভলভ করতে পারে। তো এই নার্ভটা আসলে কেন বলছে, এটা আসলে দেখা যায় যে এই যে নার্ভটা, যেমন যদি একটু অ্যানাটমি মনে করার চেষ্টা করি, আমাদের মিডিয়াস্টিনামে দেখা গেছে যে অ্যাওরটিক আর্চের চারপাশে এটা লুপ করে থাকে, মিডিয়াস্টিনাল স্ট্রাকচারের ক্লোজলি থাকে। তো এটার কম্প্রেশনের কারণে দেখা যায় যে ভোকাল কর্ড প্যারালাইসিস হতে পারে। তো সিন ইন সেন্ট্রালি লোকেটেড টিউমার্স লাইক স্পন্সর কার্সিনোমা, আচ্ছা সুপারিও ভেনাকাবল অবস্ট্রাকশন হতে পারে, যেটা হচ্ছে এই যে সুপারিও ভেনাকাবল অবস্ট্রাকশন, সেটা অনেক সময় দেখা যায় যে ফেশিয়াল ইডিমা, ডিসপনিয়া, ভেনাস ডিস্টেনশন হয় এটার কারণে। তারপর দেখবো যে মেটাস্টেসিস ফ্রম আদার সাইড। আচ্ছা সুপারিও ভেনাকাবল অবস্ট্রাকশন হলে কেন এরকম ফেশিয়াল ইডিমা বা ভেনাস ডিস্টেনশন হয়? কারণ আমরা তো জানি যে সুপারিও ভেনাকাবা সেটা শরীরের উপরের অংশ থেকে ব্লাড ড্রেন করে তারপর হার্টে নিয়ে যায়। তাহলে সুপারিও ভেনাকাবার অবস্ট্রাকশনের কারণে ব্লাডটা ব্যাকফ্লো করে হচ্ছে দেখা যেতে পারে যে কি হতে পারে, ফেশিয়াল ডিস্টেনশন হতে পারে, অথবা হচ্ছে দেখা যেতে পারে যে ইডিমা ডেভেলপ করতে পারে, ফেশিয়াল ভেনাস ডিস্টেনশন হবে। তো এই আর কি ডিস্টেন্স মেটাস্টেসিসের মধ্যে আমরা দেখবো যে ব্রেইনে যদি ইনভলভ হয় তখন নিউরোলজিক্যাল ডিফেক্ট হবে, আর লিভারে গেলে দেখা যায় যে হেপাটিক মেটাস্টেসিস হলে বায়েল সিক্রেশন ইম্পেয়ার হয়ে দেখা যেতে পারে জন্ডিস ডেভেলপ করে, আর বোনে যদি মেটাস্টেসিস হয় তখন দেখা যায় যে
বোন ডিস্ট্রাকশন হবে এবং প্যাথোলজিক্যাল কিছু ফ্র্যাকচার ডেভেলপ করতে পারে। আর স্কিনে যদি দেখা যায় যে ইনভলভ করছে তখন কুচিনিয়াস মেটাস্টাসিস হচ্ছে রেয়ার, বাট হতে পারে আর কি। অ্যানোরেক্সিয়া, ওয়েট লস তো আছে, যেটা হচ্ছে কি টিউমার যে সাইটোকাইন রিলিজ করে তার কারণে দেখা যায় যে ক্যাকেক্সিয়া হয়, অ্যানোরেক্সিয়া হয়, ওয়েট লস হয়, এগুলা। তো এই যে এগুলোর কথা বলেছিলাম যে আমরা যে ক্লাবিংটা মেনলি কোথায় হয়, নন স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে হয় ক্লাবিংটা। আর হাইপার ক্যালসিমিয়াটা হয় হলো স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য মেনলি। স্মল সেল কার্সিনোমা এই যে তোমার এই হরমোনগুলো প্রোডাকশন করে, যে অ্যান্টিডায়াবেটিক হরমোন, তারপর অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপর হচ্ছে কার্সিনয়েড যেটা সেটা, এগুলো স্মল সেল কার্সিনোমার জন্য। আর গাইনোকোমাস্টিয়া মেনলি লার্জ সেল কার্সিনোমার ক্ষেত্রে বেশ কমন। তো এক্সাম্পলস অফ দ্য প্যারানিউপ্লাস্টিক ফিচার্স অফ দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন আমাদের। একটু তো আর কিছু বাকিগুলো তো কেসেস। আচ্ছা, এই তো এখান থেকে হচ্ছে যে ঠিক আগের কথাগুলাই, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন, এ দেখা যায় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন হয় স্মল সেল কার্সিনোমা। অনেক বেশি পরিমাণে দেখা যায় যে অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন করে, তখন সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন দেখা দেয়। আবার কি করে, স্মল সেল কার্সিনোমা অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোনও সিক্রেশন করে, তখন কুশিং সিনড্রোম ডেভেলপ করে। স্কোয়ামাস সেল কার্সিনোমা দেখা যায় প্যারাথাইরয়েড হরমোন প্রোডাকশন করে, তখন দেখা যায় যে হাইপার ক্যালসিয়াম ডেভেলপ হয়। তারপর দেখা যায় যে কার্সিনয়েড টিউমার যেটা, সেটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম করে, তখন দেখা যায় যে সেরাটোনিন এবং ব্রাজিকাইনিন রিলিজ হয় কার্সিনয়েড টিউমার থেকে। তারপর মায়াস্থেনিয়া গ্র্যাভিস, তারপর যে এগুলো সবগুলো দেখো যেগুলো আমরা আগে পড়ে এসেছি, এগুলা এই কয়েকটা হচ্ছে ইমিউনোলজিক্যাল, বাকিগুলার কজ আননোন বলেছে। এই তো এগুলো হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তারপর আমি দেখব কমন কিছু রেডিওলজিক্যাল ফাইন্ডিং আছে ব্রঙ্কিয়াল কার্সিনোমার। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে আসি যে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এটা কি। আমরা তো ডার্মাটোমায়োসাইটিস যেটা আগেও দেখেছি, মায়াস্থেনিয়াও দেখেছি, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্সটা একটু দেখি। যে এখানে এপিডার্মাল গ্রোথ স্টিমুলেট হয়, তখন দেখা যায় যে ডার্ক, তারপর ভেলভেটি একটা থিকেন স্কিন দেখা যায় যে তোমার নেকে বা অ্যাক্সিলাতে। তো এখানে নিগ্রো থেকে নাইগ্রিক্যান্স শব্দটা আসছে। ডার্মাটোমায়োসাইটিস যেটা, সেখানে অ্যান্টিবডি যেটা তৈরি হচ্ছে সেটা হলো মাসেল এবং স্কিনের সাথে ক্রস রিয়াক্ট করে, এবং তখন দেখা যায় যে মাসেল উইকনেস আর স্কিনে হচ্ছে র্যাশ দেখা যায়। তো এই যে ডার্মা তো স্কিন আর মায়ো তো মাসেল, এখান থেকে আর কি মেনলি শব্দটা এসেছে। মায়াস্থেনিয়া যেটা, সেটা তো আমরা পড়েছি আগেই যে এখানে কি হয় মেনলি, মায়াস্থেনিয়া সম্পর্কে আগের ক্লাসগুলোতে আমরা ভালো মতো জেনে এসেছি। তো এখানে হচ্ছে অ্যান্টিবডিজ ব্লক দেখা যায় যে অ্যাসিটাইলকোলিন রিলিজটা নিউরোমাস্কুলার জাংশনে, অ্যাসিটাইলকোলিন রিলিজটা নিউরোমাস্কুলার জাংশনে ব্লক হয়ে যায়, অ্যান্টিবডির মাধ্যমে ব্লক হয়ে যায়, তখন মাসেল উইকনেস ডেভেলপ করে। তো এগুলো সব হচ্ছে ইমিউনোলজিক্যাল ম্যানিফেস্টেশন। তারপর আমি যদি দেখি যে ভেনাস থ্রম্বোসিস, এটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমাতে অনেক কমন। এখানে টিউমার হচ্ছে দেখা যায় যে মিউসিন দ্যাট অ্যাক্টিভেট, টিউমার থেকে হচ্ছে কিছু মিউসিন সিক্রেট হয় যেটা কিনা প্রো কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, মানে কোয়াগুলেশনকে অ্যাক্টিভেট করে, তখন দেখা যায় যে ক্লটিংটা বেড়ে যায়, তখন হচ্ছে ভেনাস থ্রম্বোসিস হয়, এই আর কি। তারপর আমরা সরাসরি চলে আসি যেটা আমরা পড়ছিলাম, কি কি দেখা যাচ্ছে।
আমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিং কী কী আছে ব্রঙ্কিয়াল কার্সিনোমার। রেডিওলজিক্যাল ফাইন্ডিংয়ের মধ্যে আমরা দেখব ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট। এটা হচ্ছে হাইলার রিজিয়ন কন্টেন্টস দেখা যাচ্ছে ব্রঙ্কাই, পালমোনারি ভেসেল অ্যান্ড লিম্ফ নোড। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমা হচ্ছে স্পেশালি সেন্ট্রাল টিউমার যেগুলো লাইক স্কোয়ামাস সেল অথবা স্মল সেল কার্সিনোমা, এগুলো হচ্ছে গিয়ে কী হয়, ওইগুলো যখন দেখা যায় যে এগুলো সেন্ট্রাল টিউমার যখন ডেভেলপ করে তখন এই যে হাইলার লিম্ফ নোডগুলো দেখা যায় যে এনলার্জ হয়ে যায়, তখন অথবা টিউমার মাস যদি ডেভেলপ করে সেন্ট্রাল ব্রঙ্কাসের কাছে তখন মেটাস্টাসিক, তখন দেখা যায় যে হাইলার নোডে যদি এনলার্জমেন্ট হয় তখন এই যে ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট হতে পারে। তো চেস্ট এক্সরেতে আমরা কী কী দেখবো যে মানে মেনলি চেস্ট এক্সরেতে আমরা এই যে প্রমিনেন্স অফ দ্য হাইলার আমরা দেখতে পারি। তারপর পেরিফেরাল পালমোনারি অপাসিটি, এটা কি, এটা হচ্ছে দেখা যায় যে পেরিফেরাল টিউমার যদি হয় তখন পেরিফেরাল টিউমার যদি লাং প্যারেনকাইমাতে গ্রো করে তো তখন দেখতে পারবো যে পালমোনারি অপাসিটি আমরা চেস্ট এক্সরে দেখতে পারবো। লাং লোব এবং সেগমেন্টাল কোলাপস, সেন্ট্রাল টিউমার যদি একটা ব্রঙ্কাসকে অবস্ট্রাকশন করে তখন আমরা কিন্তু একদম দেখতে পারবো যে একটা লোবার একটা কোলাপস হয়ে আছে। প্লিউরাল ইফিউশনও সেম, যে যদি প্লিউরাকে ইনভলভ করে, ব্রজেনিং অফ দ্য মিডিয়াস্টেম, যদি মিডিয়াস্টেমে মেটাস্টাসিস হয়, আর এনলার্জ কার্ডিয়াক শ্যাডো ডেভেলপ করবে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশনের কারণে। তারপর এলিভেশন অফ দ্য হেমি ডায়াফ্রাম, এটা হচ্ছে ফ্রেনিক নার্ভ পালসি ফ্রম টিউমার ইনভেশনের কারণে। আর রিব ডিস্ট্রাকশন হতে পারে টিউমার যদি হচ্ছে অ্যাডজাসেন্ট রিবে ইনভলভ হয়।